Question, the word flying in the sentence. The word flying in the sentence. Look at the flying bird. তাহলে সেন্টেন্সটার দিকে ভালো করে তাকাও। Just give it a look. Look at মানে হচ্ছে to gaze at something. To gaze at something. Look at. বলে না, এই look at to. Look at me. আমার দিকে তাকাও। To gaze at something. এক দৃষ্টিতে তাকাও। তাহলে look at the flying bird. এই দা হচ্ছে আমার আর্টিকেল, ফ্লাইংটা আমরা চিন্তা করতে পারি অ্যাডজেক্টিভ, আর বার্ড হচ্ছে আমার নাউন। তাহলে এখন তুমি আসো কি বলবা? জেরান্ডিয়াল ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান, ভার্বাল নাউন। সো ব্যাপারটা হচ্ছে এখানে জেরান্ডিয়াল ইনফিনিটিভ তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইনফিনিটিভ হতে হলে তোমার 2+ ভার্বের বেস ফর্ম লাগবে। ইনফিনিটিভ হইতে হলে তোমার কি লাগবে? ইনফিনিটিভ হইতে হলে অ্যাটলিস্ট তোমার 2+ ভার্বের বেস ফর্ম লাগবে। এটা তো এখানে নেই, তো এটা কাটা। বাকি রইল কি? ভার্বাল নাউন। হ্যাঁ, ভার্বাল নাউন কিন্তু জেরান্ড আকারে হতে পারে, তবে ভার্বাল নাউনের একটা কমন স্ট্রাকচার আমি আগেও বলেছি আগের পার্টে ক্লাসের, যে কমন স্ট্রাকচার হচ্ছে এইটা চিন্তা করে প্রশ্নকর্তা প্রশ্ন করেন, এইটা চিন্তা করে বেশিরভাগ প্রশ্নকর্তা প্রশ্ন করেন। সো এইটাও হবে না। বাকি রইল কি? পার্টিসিপল আর জেরান। বলো কি হবে? এখন তোমরা বুঝতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। আমরা বলছিলাম যে এই যে জেরানটা মূলত নাউনের মতো বিহেভ করে, অ্যাডজেক্টিভের মতো না। জেরানটা নাউনের মতো বিহেভ করে, অ্যাডজেক্টিভের মতো না। তাছাড়া এই বার্ডের একটা কন্ডিশনকে এটা বুঝিয়েছে। দ্য ফ্লাইং বার্ড মানে উড়ন্ত পাখি। দ্য বার্ড হুইচ ক্যান ফ্লাই, আ বার্ড হুইচ ক্যান ফ্লাই। তার মানে দ্য বার্ড ইজ কি? ফ্লাইং। সো এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি দ্য ফ্লাইং বার্ড মানে কি। দেখো এগুলো খুব সিম্পল রে ভাই, খুব সিম্পল চিন্তা। The bird is flying. The flying bird মানে কি? The bird is flying. আর তোমাদেরকে আমি পড়িয়েছি রাইট ফর্মস অফ ভার্বস যখন টেন্স পড়িয়েছি, তোমাদেরকে টেন্সের উপর আরো একটা ক্লাস দিব, টেন্স এন্ড কন্ডিশনালস এর। টেনশন নাই, একটা ক্লাস আমি দিব যেখানে আমি প্র্যাকটিস করাই দিব, এন্ড ইনশাআল্লাহ সেটা কালকেও হতে পারে। তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং বা পরশুদিন হতে পারে। দ্য বার্ড ইজ ফ্লাইং আমি বলেছি সকল কন্টিনিউয়াস টেন্স কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। সকল কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমার মাথায় আসতে পারে ভাই এখানে তো প্রেজেন্ট পার্টিসিপল নেই। না থাকুক পার্টিসিপল তো আছে, কারণ তুমি আমি যখন নন ফাইনাইট ভার্ব বলি তখন কি বলি? আইজিপি বলি না? আইজিপি বলি কিনা বলো? আইজিপি বলি। তাহলে আলটিমেটলি এখানে দ্য বার্ড ইজ ফ্লাইং এটা পার্টিসিপল, জেরান না। বুঝতে পারতেছো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা জেরান না, এটা পার্টিসিপল। এটা কি হবে? পার্টিসিপল। ওকে, এটা হবে পার্টিসিপল। এখন দেখো মজা, মানে পড়াশোনার কোনো শেষ নাই। ধরো একটা প্রশ্ন আসলো এরকম, ফ্লাইং প্লেন ইজ নট অ্যান ইজি টাস্ক। ধরো, বলো এই কোয়েশ্চেনটা কি অ্যান্সার হবে? বলো বুদ্ধিমান ছাত্রছাত্রী। ফ্লাইং প্লেন ইজ নট অ্যান ইজি টাস্ক, এই ফ্লাইংটা তখন কোন পার্টস অফ স্পিচ? বলো ফ্লাইং প্লেন ইজ নট অ্যান ইজি টাস্ক। কি হবে উত্তরটা? বলো কি হবে? জেরান্ড হবে। ভেরি গুড, জেরান্ড হবে। ওকে, তোমার কোশ্চেনের উত্তরও দিচ্ছি নিয়ামুল, তাহলে করিম ফ্লাইং প্লেন ইজ নট অ্যান ইজি টাস্ক, তার মানে আলটিমেটলি এটা একটা কি? এটা একটা জেরান্ড। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করছো করিম ফেল্ট ব্যাডলি অ্যাবাউট দ্য লস। তুমি আমাকে বলো ফিল এটা কি ভার্ব? আগে এটা আমাকে বলো, তুমি বলো ফিল এটা কি ভার্ব? ভাইয়া পড়াইছি কি পড়াই নাই? বলো ফিল, সিম, টেস্ট, বিকাম। বলো এগুলো পড়াইছি কিনা? বলো ফিল, টেস্ট, বিকাম এগুলো কি ভার্ব? এগুলো লিঙ্কিং ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো একটা শব্দ বসে, সেই শব্দটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবার তুমি আমাকে উত্তর দাও নিয়ামুল, তুমি আমাকে উত্তর দাও। তোমার প্রশ্নটা কি ছিল? করিম ফেল্ট ব্যাডলি অ্যাবাউট দ্য লস। এখন তুমি বলো কি হবে সেন্টেন্স উত্তরটা? তুমি বলো, আমি দেখতে চাই।
আমি দেখতে চাই, বলো অ্যান্সারটা কি হবে। হুম, তার মানে তোমার প্রশ্নটাই ভুল। এবার বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো নিয়ামল? আমার দিকে তাকাও। তুমি বুঝতে পারছো? তাহলে তোমাকে কারেকশন করতে হবে, এই ব্যাপারগুলো শিখতে হবে বাবা। আমি তো বহুবার তোমাদেরকে পড়াইছি এগুলা, বাট তোমরা কেন যে ভুল করো আমি বুঝি না। তাহলে দেখো, তুমি বলতেছো করিম ফেল্ট ব্যাডলি। প্রথম কথা হচ্ছে করিম ফেল্ট, তুমি বললা যে ব্যাডলি অ্যাবাউট দ্য লস, অ্যাবাউট দ্য লস, এই সেন্টেন্সটাই ভুল আছে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি বলো? হোয়াট শুড বি দ্য কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স কি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে করিম ফেল্ট ব্যাড অ্যাবাউট দ্য লস। দেখো পড়াশোনা আমাদের কোথায় কোথায় মানে কত ইন্টারেস্টিং হতে পারে পড়াশোনা। তাহলে দেখো এখান থেকে আরো কয়েকটা জিনিস দেখো। প্রথম জিনিসটা হচ্ছে ভার্বের যে ফর্মটা, ভার্বের ফর্মটা কি? এটা আমার ফিল, ফিল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আলটিমেটলি ফেল্ট, ফেল্ট হচ্ছে ভার্বের পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে এক। আরেকটা হচ্ছে এখানে দেখো, আরেকটা হচ্ছে এখানে এই যে আমার লস, লস মানে ক্ষতি, এটা একটা নাউন। অন্যদিকে লুজ হচ্ছে একটা ভার্ব, লুজ হচ্ছে একটা কি ভার্ব। আর আলটিমেটলি পরীক্ষায় এইটাও আসতে দেখেছি আমরা, পরীক্ষাতে এইটাও আসতে দেখেছি লস্ট, লস্ট হচ্ছে ভার্বের V2। বলো মনে থাকবে? বলো মনে থাকবে? নিয়ামুল তুমি এবার বুঝতে পেরেছো তোমার প্রশ্নটা কোথায় ভুল ছিল কোথায় সঠিক ছিল? ওকে, এটা কি হবে? এটা হবে ব্যাড। বলো বুঝতে পেরেছো? ইয়েস, ভেরি গুড। ইয়াসির, ইয়াসির সঠিক করে লিখছে। সো পড়াশোনাটা এমন আর কি, বুঝছো? মানে তুমি যত এই জিনিসগুলোকে বুঝবা, যত এই জিনিসগুলোকে তুমি গুরুত্ব দিবা, তত দেখবা সহজ লাগতেছে। আর যত তুমি এগুলোকে গুরুত্ব দিবা না, তত কিন্তু কঠিন লাগবে। বুঝতে পারছো? বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আসো বাকি অংশে আসো। ওকে, পারফেক্ট। চলো তাহলে এগুলো পড়তে হবে, পড়লেই অ্যান্সার করতে পারবা। যেমন আমি যদি বলি, ধরো আরেকটা সেন্টেন্স, ধরো আমি আরেকটা সেন্টেন্স বললাম যে আওয়ার ফুটবল টিম প্লেড। দেখো আমি একটা সেন্টেন্স বললাম যে আওয়ার, ধরো ক্রিকেট খেলা চলতেছে, ক্রিকেট বললাম, আওয়ার ক্রিকেট, কারণ ফুটবল টিম ভালো করছে গত রাতে। আওয়ার ক্রিকেট টিম প্লেড ড্যাশ লাস্ট নাইট। এখন তুমি চিন্তা করো যে তুমি কিভাবে উত্তর সাজাবা। প্রথমত হচ্ছে আওয়ার ক্রিকেট টিম, এটা একটা কি নাউন ফ্রেজ, আমাদের ক্রিকেট দল। প্লেড এটা ভার্বের V2, কেন? জাস্ট বিকজ লাস্ট নাইট, এটা হচ্ছে আমার টেন্স মার্কার, এটা হচ্ছে আমার কি টেন্স মার্কার। সো আলটিমেটলি আমি ভার্বকে পোস্ট মডিফাই করব, ভার্বকে পোস্ট মডিফাই করে অ্যাডভার্ব, এখানে কোনো প্রকার লিঙ্কিং ভার্বও নাই, তাই এখানে কিন্তু অ্যান্সার হবে ব্যাডলি। এবার বুঝতে পারছো? তাহলে এখানে অ্যান্সার কি হবে? ব্যাডলি। আওয়ার ক্রিকেট টিম প্লেড ব্যাডলি লাস্ট নাইট। এই হচ্ছে পড়াশোনা, এই হচ্ছে পড়াশোনা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড। তাহলে দেখো এখানে প্রথমত এটা যে একটা নাউন, এটা বুঝতে আমাদের কোনো প্রবলেম নাই। কেন? তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এই যে দেখো অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা মূলত কিসের আগে আছে বা কিসের মানে কোন শব্দটার আগে আছে? দা শব্দটার আগে আছে। তাহলে দা শব্দটা কি আমাকে বলো? দা শব্দটা কি আমাকে বলো? দা শব্দটা কি আমাকে বলো?
দা শব্দটা হচ্ছে একটা আর্টিকেল। দা শব্দটা একটা কি ভাইয়া? দা শব্দটা হচ্ছে একটা আর্টিকেল। তাহলে দা শব্দটা যদি একটা আর্টিকেল হয়, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে কি হয় ভাইয়া? কি পড়াইছি? আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হয়ে যায় আলটিমেটলি নাউন। আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হয়ে যায় আলটিমেটলি নাউন। ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। তারপরে কি ভাইয়া? তারপরে কি বলো? এখন প্রশ্ন আসতেছে যে ভাই এখানে ভার্বটা কি আছে? এখানে ভার্বটার দিকে তাকাও, এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, রিমেইনস, তাই না? তাহলে এই যে আমরা একটু আগে পড়লাম টিম, জুরি, এরা যদি একত্রে একটা কাজ করে তখন তারা সিঙ্গুলার ভার্ব হিসেবে বসে। কথাটা বুঝছো? কোত্থেকে তুমি বুঝবা? তোমাদেরকে একটা উদাহরণ আমরা দেই, তাই না? যে এইরকম জুরি দিয়ে, the jury were divided in their opinions। দেখো পড়াশোনা মজা আছে, বুঝতে হয়। the jury were divided in their opinions। তার মানে এই জুরি শব্দটা কি? এই জুরি শব্দটা সেম একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব তখনই হয় যখন ওই কালেকটিভ নাউন দিয়ে যেই ঘটনাটাকে বোঝাচ্ছে বা যেই পার্সনদেরকে বোঝাচ্ছে তারা যদি একমতে না থাকে, তারা যদি সেম ধরনের অপিনিয়ন প্রকাশ না করে, তাহলে দেখো দা জুরি ওয়্যার ডিভাইডেড। কথাটা বুঝছো? কিন্তু না বুঝলে বইলো, বুঝলে সহজ। তাহলে আমরা বুঝতেছি যে কালেকটিভ নাউনের সাথে প্লুরাল ভার্ব তখনই বসে যখন তাদের অপিনিয়ন ভিন্ন থাকে, তারা একমতে আসে না। তাহলে এখন বলো ইন্টারমিশন, ধরো ছবি দেখতে গেছো, ছবি দেখতে গেলে ইন্টারমিশন হয়, ইন্টারভাল হয়, ঠিক আছে? কথার কথা। তাহলে ওই সময়ে ওই যে ছবি দেখতে গেছে হলে যারা আছে সবাই কিসে আছে? সবাই চুপচাপ হয়ে আছে। তার মানে একত্র ভাবে, দলগত ভাবে বোঝাচ্ছে যে চুপচাপ আছে। তাহলে অবভিয়াসলি এই যে নাউনটা, এই নাউনটা আমরা কিন্তু কি কালেকটিভ নাউনের ভাইব পাচ্ছি না? কারণ আমরা কালেকটিভ নাউনে কি দেখছি? যে যখন প্লুরাল ভার্ব হয় তখন ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন হয়, যখন সিঙ্গুলার ভার্ব হয় তারা একসাথে থাকে। তাহলে এই যে সবাই চুপ ছিল, এই যে তারা সাইলেন্ট ছিল, এই হচ্ছে ঘটনাটা। তাহলে দ্য অডিয়েন্স রিমেইন সিটেড এন্ড সাইলেন্ট ধরতে পারো। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কালেকটিভ নাউন। অ্যান্সারটা কি হবে? কালেকটিভ নাউন। বাকিগুলো কিন্তু হবে না। সো পড়াশোনা এমন, এখন এই যে আমি তোমাকে দিলাম এই জিনিসটা দিয়ে কেউ চিন্তা করবে, আবার কেউ অন্য একটা টাইপের চিন্তা করবে। সো ইট ডিপেন্ডস হাউ ইউ শেপ ইয়োরসেলফ। তুমি কিভাবে তোমাকে শেপ করো, তোমার শেপটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে পড়তেছো, কিভাবে শেপটা নিচ্ছ। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো ভাইরা, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? ওকে, আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা একটু ইম্পর্টেন্ট। সাইলেন্ট আর সাইলেন্স, এটাও পরীক্ষায় আসতে পারে। সাইলেন্ট আর সাইলেন্স এখন কিভাবে বুঝবা? সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, দুই ভাবে বোঝা যায়, আর সাইলেন্স হচ্ছে নাউন। আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা সাফিক্স প্রিফিক্স পড়ছিলা। তোমরা কি পড়ছিলা? সাফিক্স প্রিফিক্স পড়ছিলা। কোথায়? ক্লাস 9-10-এ। ক্লাস 9-10-এ সাফিক্স প্রিফিক্সে এই জিনিসগুলো সুন্দর করে পড়াইতো। এই যে শেষে যদি এরকম ইএনটি থাকে সেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়। শেষে যদি এবং এরকম সিই এনসিই থাকে তাহলে সেগুলো কি হয়? নাউন হয়। এর আরো কিছু উদাহরণ আছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্ট এটা যেমন একটা অ্যাডজেক্টিভ, আবার মনে করো ইন্ডিপেন্ডেন্স, এইটা কিন্তু একটা নাউন। নাউন। আবার তুমি সেন্টেন্স থেকেও চিন্তা করতে পারো। মোটিভেশনের একটা লাইন আছে যে ওয়ার্ক ইন সাইলেন্স, ওয়ার্ক ইন সাইলেন্স। তাহলে তুমি বুঝতে পারতেছো ইন হচ্ছে আমার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা শব্দ, সেটা নাউন হতে পারে। ওয়ার্ক ইন সাইলেন্স। বুঝতে পারছো? পড়াগুলো মনে থাকবে? কমেন্টে বলো, কমেন্টে গেলো পড়াগুলো মনে থাকবে? সো ভাইয়া এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমি বারবার তোমাদেরকে বলি যে তোমরা বোঝো, চিন্তা করো। তোমরা যত বেশি বুঝবা, চিন্তা করবা, তত তোমাদের জন্য বেটার, তত তোমরা শিখতে পারবা, তত তোমরা শিখতে পারবা। যত তোমরা ইগনোর করবা, যত তোমরা এই জিনিসগুলোকে পড়বা না, দিন শেষে তোমরাই ভুক্তভোগী হবা, আমি হব না কিন্তু। সো প্লিজ গিভ ইউর আটমোস্ট অ্যাটেনশন, সবচেয়ে বেশি অ্যাটেনশনটা দাও ক্লাসগুলোতে, সবচেয়ে বেশি অ্যাটেনশনটা দাও, কারণ এই অ্যাটেনশনটা তোমার দরকার, এই অ্যাটেনশনটা তোমার দরকার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। প্রথম কথা হচ্ছে বুঝতে হবে হিয়ারিং দ্য নয়েজ কমা দ্য বয় ওক আপ, এইটা কিন্তু এই সেন্টেন্সটা আমরা দেখব
ওক হচ্ছে একটা ভার্ব, এটা V2, এটা V2 কোত্থেকে আসছে, এখান থেকে আসছে, ওয়েক V1, ওক V2, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া এই সেন্টেন্সটায় এই হিয়ারিংটা একটা নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তার মানে অটোমেটিকলি এইটা কোনো ক্লজ না, এই অংশটা কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ। এটা একটা কি? এটা একটা ফ্রেজ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রেজটা থাকা মানে সেন্টেন্সটাকে এইভাবে চিন্তা করা যায়, সেন্টেন্সটাকে এইভাবে চিন্তা করা যায়, দ্য বয় ওক আপ হিয়ারিং দ্য নয়েজ। এই যে দেখো, খুব সিম্পল, দ্য বয় ওক আপ। এই যে দেখো, আপ একটা প্রিপোজিশন, এরপরে এই যে জেরান্ট, হিয়ারিং দ্য নয়, শব্দটা শোনা মাত্র সে জেগে উঠলো। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই হিয়ারিংটা কিন্তু আসলে কি, বলো এই হিয়ারিংটা কি হইতে পারে? পার্টিসিপল অ্যাডভার্ব নাউন ভার্ব। সো আলটিমেটলি নাউন তো জীবনও হবে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা না জেরান্ডের মতো, মডার্ন ইংলিশে জেরান্ড আর পার্টিসিপলকে এত পার্থক্য করা হয় না, এইটা মডার্ন ইংলিশে তোমার লাগে না, তবে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের বাংলাদেশে এটা লাগে। এই জন্য এটাকে যদিও দেখে মনে হবে যে আমি যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখি, ভাই আমি যদি সেন্টেন্সটাকে লিখি দা বয় ওক আপ হিয়ারিং দা নয়েজ, আপটা তো হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, তাই না? হ্যাঁ, আমাদের মনে হয় যে আপটা একটা প্রিপোজিশন, দা বয় ওক আপ, কিন্তু আসলে কিন্তু এই আপটা প্রিপোজিশন না তখন, কারণ ভার্বের পরের অংশ একটা কার্যক্রমকে বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব। কথাটা বুঝতে পারতেছো? তাই আমরা যদিও জানি যে প্রিপোজিশন প্লাস ভিআইএনজি, ওই ভিআইএনজিটা জেরান্ড হয়, কিন্তু এটা আসলে জেরান্ড না, এটা আসলে পার্টিসিপল। বুঝতে পারছো ঘটনা? সবগুলোর ব্যাখ্যা করে দিচ্ছি যাতে করে তুমি তুমি আলটিমেটলি নিজেকে বোঝাতে পারো, নিজেকে তুমি বোঝাতে পারো। তাহলে এটা কি? পার্টিসিপল। পার্টিসিপল দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভিআইএনজি মাত্র দেখলাম, আর একটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল V3। বলো বুঝতে পারছো? তা মানে প্রবলেম ইজ তোমরা এই জিনিসগুলো বুঝো না। যেমন একটা পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, দা সান, সূর্য অস্ত গেছে, ওয়েন ডাউন। এখন দেখলে কি মনে হইতাছে? দেখলে মনে হইতাছে ডাউন একটা প্রিপোজিশন, কিন্তু আসলে এখানে সূর্যের অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে। সূর্যটা যে অস্ত গেছে, দা সান ওয়েন ডাউন, মানে সূর্যটা অস্ত গেছে, তাহলে এইটা কি? ভার্বটাকে পোস্ট মডিফাই করতেছে। সো আলটিমেটলি এটা একটা অ্যাডভার্ব, এটা একটা কি? অ্যাডভার্ব, এটা একটা কি? অ্যাডভার্ব। বুঝতে পারছো? ওকে, দা সান ওয়েন ডাউন, এটা একটা অ্যাডভার্ব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আই উড লাইক ইনফরমেশন প্লিজ। আচ্ছা, মানে ড্যাশ ইনফরমেশন। প্রথম কথা, এইটাকে দুই ভাগে ভাগ করা যায়। এটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এইটাকে দুই ভাগে ভাগ করা যায়, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এইটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, একবার চিন্তা করতে পারি আই হ্যাড, আর একবার চিন্তা করতে পারি আই উড। ঠিক আছে? তাহলে আই উড, এইখানে যেহেতু আমার কি আছে, ভার্বের বেস ফর্ম আছে আই উড লাইক, সো আলটিমেটলি আমরা বুঝতে পারছি এখানে হ্যাড নাই। প্রশ্ন যদি এরকম থাকতো যে তোমার এটা দিছে, দিয়া বলতেছে এরকম একটা কোয়েশ্চেন, কি বলতেছে যে আই অ্যাশ সলভ দা প্রবলেম, তাহলে তুমি বুঝতে পারতা নিঃসন্দেহে তুমি তখন সেটাকে কি বলতে পারতা? আই হ্যাড বলতে পারতা, তাই না? কারণ সলভড হচ্ছে V3। বুঝতে পারছো? তাহলে এইটার আবার প্যাসিভ ভয়েসও তুমি করতে পারতা, কি বলতা? দা প্রবলেম, যেহেতু এটা হ্যাড, দা প্রবলেম হ্যাড, আমরা জানি যে প্যাসিভ ভয়েস একটা বিন আনতে হয়, দা প্রবলেম হ্যাড বিন সলভড বাই মি। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম হ্যাড বিন সলভ বাই মি। তাহলে আই উড লাইক, এখন প্রথম কথা হচ্ছে কি, এই ইনফরমেশনটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা কি? এটা আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউন হলে তার আগে আর্টিকেল বসবে না, আর্টিকেল টাইপ ডিটারমিনার বসবে না। ফিউ, খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে যে ফিউ আর পিস, তাহলে পিসটা কাউন্টেবল নাউনের সাথে বসে, হয় না। যেমন কি আমরা যদি বলি যে আই নিড এ পিস অফ পেপার, পেপার হচ্ছে আনকাউন্টেবল, পেপার হচ্ছে কি
আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আমি যখন বলতেছি আ পিস অফ পেপার, আ পিস অফ পেপার, আ পিস অফ পেপার, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি কাউন্টেবল নাউন। কি বলতেছি? কাউন্টেবল নাউন। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? বোঝা গেছে? ইয়েস। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? সেই ক্ষেত্রে অ্যান্সারটা সাম অথবা ফিউ হতো। তো আমরা কি জানি যে ফিউ মূলত কাউন্টেবল নাউনের সাথে বসে। ফিউ মূলত কিসের সাথে বসে? কাউন্টেবল নাউনের সাথে বসে। ফিউ কাউন্টেবল নাউনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে অবভিয়াসলি ফিউ উত্তর হবে না, উত্তরটা হবে সাম। উত্তরটা হবে সাম। তাহলে অ্যান্সারটা আই উড লাইক সাম ইনফরমেশন, বা আই উড লাইক টু হ্যাভ সাম ইনফরমেশন। এখানে লাইক টু হ্যাভ থাকলে সুন্দর হইতো। তাহলে আই উড লাইক সাম ইনফরমেশন মনে থাকবে। বোঝা গেছে? থ্যাংক ইউ। তো পড়াটাকে না এনজয় করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, পড়াটাকে এনজয় করতে হবে। আই হোপ যে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবা। উই আর ইমপ্রুভিং দ্য ড্যাশ ইন মেনি ওয়েজ, উই আর ইমপ্রুভিং দ্য ড্যাশ ইন মেনি ওয়েজ, এই টাইপের কোয়েশ্চেন থাকে। তাহলে এখানে দেখো উই আর ইমপ্রুভিং, ভিআইএনজি, ওকে, দা ড্যাশ, তাহলে দা আছে, দা হচ্ছে কি আর্টিকেল। আর সব সময় আমরা বারবার এই কথাটাই বলতাছি যে আর্টিকেল প্লাস কি, বলো, আর্টিকেল প্লাস হচ্ছে নাউন একটা শব্দ থাকলে, কারণ এখানে অলরেডি প্রিপোজিশন চলে আসছে। তাহলে কি হবে? উই আর ইমপ্রুভিং দা সেন্ট্রাল, সার্কুলার, কারিকুলার নাকি কারিকুলাম? সেন্ট্রাল অ্যাডজেক্টিভ, কারিকুলার হবে না, বানান ভুল। তাহলে অ্যান্সার হবে কি কারিকুলাম। বানানটা দেখে রাখো, এটা আসতে পারে। এই জিনিসটা দেখো, মানে সবকিছু খালি তুমি এমনি পড়বে না। কারিকুলাম দিয়ে এখানে সিলেবাসকে বোঝানো হচ্ছে। কারিকুলাম এখানে একটা নাউন প্লাস এইটা দিয়ে সিলেবাসকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? সিলেবাসকে বোঝানো হচ্ছে, সিলেবাসকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো কারিকুলাম বানানটাই কিন্তু কি ডবল আর, তারপর হচ্ছে কি CULUM। তো কারিকুলাম বানানটা একটু দেখে রাখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোথা থেকে আসতে পারে ভাইয়া? এটা পরীক্ষায় আসতে পারে মূলত স্পেলিং এ। কারিকুলাম বানানটা কিসে আসতে পারে? স্পেলিং এ। ঠিক আছে, কারিকুলাম বানানটা কোত্থেকে আসতে পারে? স্পেলিং এ। ঠিক আছে, কারিকুলাম। আর প্রশ্ন হচ্ছে যে সার্কুলার তো জানোই, বিজ্ঞপ্তি। সার্কুলার কি? সার্কুলার হচ্ছে বিজ্ঞপ্তি। তাহলে তুমি প্রশ্ন করতে পারবে কারিকুলার বলে কিছু আছে কিনা, ঠিক না? কারিকুলার আছে কিনা? আছে। কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার আমরা বলে থাকি, তাই না? সো কারিকুলার অ্যাক্টিভিটিস মাথায় রাখতে হবে। তাহলে কারিকুলার কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো কারিকুলার বানানটা রাখতে হবে। কারিকুলার বানানটা কি? এই যে কারেক্ট বানান, কিন্তু কারেক্ট, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। সার্কুলার কোত্থেকে এসছে? সার্কুলারও একটা অ্যাডজেক্টিভ। এটা এসছে সার্কেল থেকে। কোত্থেকে আসছে? সার্কেল থেকে। সার্কেল হচ্ছে নাউন, সার্কেল হচ্ছে, বলে না ফ্রেন্ড সার্কেল, বলে না ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড সার্কেল, সার্কেল হচ্ছে নাউন। বুঝছো? পড়া মজার মজার। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন আসে, এই সিলেবাসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? খুব ইম্পর্টেন্ট। বলো তো আমাকে, এই সিলেবাসটা সিঙ্গুলার নাকি প্লুরাল নাউন? কে কে বলতে পারো কমেন্টে, আমি একটু দেখবো। কমেন্টে আমি একটু দেখবো কে কে বলতে পারো সিলেবাসটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সিলেবাস শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্রুত কে বলতে পারবে? সিলেবাসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো। এটা একটা সিঙ্গুলার ফর্ম, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এইটা অবভিয়াসলি একটা কি সিঙ্গুলার, এবং এইটার প্লুরালটা হচ্ছে কি সিলেবাসেস অথবা সিলেবাই। এটা হচ্ছে মূলত প্লুরাল, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এটা বিসিএস এ আসছিল, এটা মনে হয় মেডিকেলেও আসছিল, ডেন্টালে আসছিল। তাহলে দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এটার অর্থ বুঝতে হয় আগে। এটার অর্থটা কি? যে ডাক্তার হসপিটালে বা হাসপাতালে একটা রাউন্ড দিছিল। তাহলে প্রশ্নটা কি? দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। তাহলে আমি প্রথমে কি দেখবো? আমি প্রথমে দেখবো যে টুক, টুক হচ্ছে ভার্বের V2। তাহলে এটা কোত্থেকে আসছে? টেক V1, took V2, taken
V3, এই হচ্ছে ঘটনাটা, তাই না? এই হচ্ছে ঘটনাটা। তাহলে ডক্টর টুক দ্য রাউন্ড। এখন তোমার সমস্যা, রাউন্ড মানে তো একটা শেপকে বোঝাচ্ছে, বল না? যেমন রাউন্ড বল, রাউন্ড বল। তাহলে এখানে বলটা নাউন এবং বলের শেপটা হচ্ছে রাউন্ড। তাহলে সেই ক্ষেত্রে এইটাকে আমরা কি বলে থাকি? এইটাকে তখন বলে থাকি অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে আমি দেখতে পারতেছি এই যে প্রিপোজিশন আবারও চলে আসছে, আর তার আগে একটাই শব্দ, যেহেতু একটাই শব্দ সেটা এটা নাউন হবে। কি হবে উত্তরটা? এইটা হচ্ছে নাউন উত্তরটা, মনে থাকে যেন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। I am in the process of collecting material for my story. তাহলে এই কোশ্চেনটা সেম ভাবে দেখো, I am in the process, এই যে প্রসেস, এই প্রসেস কিন্তু একটা নাউন, বিসিএস এর কোশ্চেন এটা, নাউন। অফ কালেক্টিং, এই কালেক্টিং কিন্তু একটা জেরান। কারণ কি? আমরা জানি যে প্রিপোজিশন প্লাস ভিআইএনজি যদি হয়, সেই ভিআইএনজিটা জেরান, ঠিক আছে? তাহলে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। তাহলে ম্যাটেরিয়ালটা কোন পার্টস অফ স্পিচ হবে? অবভিয়াসলি নাউন হবে। কারণ আমি একটু আগেই তোমাদের পড়াইছিলাম যে জেরান্ডের পরে যেটা থাকে, যেমন আমরা বলছিলাম রিডিং নোভেলস, রিডিং নোভেলস। তাহলে প্রশ্ন যদি আসে এই নোভেলস কোন পার্টস অফ স্পিচ, তুমি বলবা নাউন। বুঝতে পারছো? তুমি বলবা কি? নাউন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, হুইচ ক্লাস অফ নাউন ইজ ফরগিভনেস? আমি আগেই বলছি, যেগুলো তোমাদের কি ফিলিং থেকে আসে, যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, তুমি ক্ষমাকে ধরতে ছুঁইতে পারবা না, মহত্বকে ধরতে ছুঁইতে পারবা না, তাহলে ফরগিভনেস আমার কি হবে বলো? ফরগিভনেস হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রায় পরীক্ষায় এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, মনে রাখতে হবে। তাহলে এখানে গ্রেটটা কি? এই গ্রেটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হয় বলো? এগুলো কিন্তু মেডিকেলে আসে, ডেন্টালে আসে, গুচ্ছতেও আসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই উইল বি অ্যাডভার্ব। কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই উইল বি অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে গ্রেট থেকে গ্রেটলি। আর ভার্চু হচ্ছে একটা নাউন। তাহলে পরীক্ষায় আসতে পারে ভার্চু শব্দটার অ্যাডজেক্টিভ কি? বলো, কমেন্টে বলো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ভার্চু? ভার্চু শব্দটার অ্যাডজেক্টিভ কি? দ্রুত বলো, আমি দেখতে চাই। ভার্চু শব্দটার অ্যাডজেক্টিভ কি? পরীক্ষায় আসতে পারে। ভার্চু শব্দটার অ্যাডজেক্টিভ কি? ভার্চু শব্দটার অ্যাডজেক্টিভ কি? ভার্চু শব্দটার অ্যাডজেক্টিভ কি? ভার্চুয়াস। কি হবে? ভার্চুয়াস। বানানটা মাথায় রাখতে হবে। কিভাবে? এই যে ভার্চু, এখন ও ইউএস, ভার্চুয়াস। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? ভার্চুয়াস। ওকে, কোয়েশ্চেন্স উইল বি আনসার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। খুব ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, এটা আসে প্যাসিভে, এটা আছে কি প্যাসিভে। কোয়েশ্চেন্স উইল বি অ্যানসার্ড, এই যে বি এর পরে অ্যানসার্ড। এই যে কতবার তোমাদেরকে পড়াইছি যে বি অথবা বিং অথবা প্যাসিভ ভয়েসে বিন, এরপরে ভার্বের V3 বসে। এগুলো তোমরা জানো। তাহলে কোয়েশ্চেন্স উইল বি অ্যানসার্ড বাই এ, এই যে আমার আর্টিকেল, আমরা জানি কি হবে? আর্টিকেল প্লাস, আমরা নরমালি পড়ে থাকি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম একটা ব্যাপার থাকে। তবে এখানে দেখো, এখানে অলরেডি প্রিপোজিশন আছে, তাহলে এই এক্সপার্টটা অলরেডি নাউন, এই এক্সপার্টটা অলরেডি অ্যাকচুয়ালি নাউন হয়ে গেছে। তাহলে কি হবে? স্টাফ হবে, হার্ড হবে, বাঞ্চ হবে। বাঞ্চ অফ পিপল আমরা বলি, বাঞ্চ অফ এক্সপার্ট আমরা বলি না, আলটিমেটলি হবে না। হার্ড অফ ক্যাটেল বলি, একটু আগেই শিখছি, ঘুরে ফিরে এগুলোই আসে না। তাহলে কি হবে? স্টাফ বা প্যানেল। কি হবে? দ্রুত বলো, স্টাফ নাকি প্যানেল? তাহলে এই স্টাফ বানানটার ভিতরে কিন্তু কাহিনী আছে, ঠিক আছে? স্টাফ মানে কি? স্টাফ মানে হচ্ছে মূলত কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি স্টাফ, ঠিক আছে? সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি স্টাফ। তাহলে এইটা কি? এইটাও উত্তর চলে হবে না, উত্তর হবে প্যানেল। এটা তোমরাও বুঝছো, ভেরি গুড। প্যানেল অফ এক্সপার্ট, এটা খুবই সিম্পল,
ছোটবেলা থেকে, এগুলো আমি মুখস্থ পড়ি নাই, ছোটবেলায় আমি বিভিন্ন ধরনের কমেন্ট্রি শুনতাম, এই কমেন্ট্রি শুনতে শুনতে এই জিনিসগুলো ইজি হয়েছে। প্যানেল অফ এক্সপার্ট, ঠিক আছে। আচ্ছা, এক্সপার্ট কিন্তু সেখানে নাউন, কারণ অফের পরে আছে। তাহলে যেটা বলতেছিলাম, স্টাফ শব্দটা দুই ধরনের, একটা হচ্ছে এইরকম যে একটা অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি আছে, অর্গানাইজেশনের এমপ্লয়ি, অর্গানাইজেশনের এমপ্লয়ি, এরা হচ্ছে স্টাফ। এমপ্লয়ি আর এমপ্লয়ারও বুঝতে হবে। এমপ্লয়ি এরা হচ্ছে কাজ করে, আর এদেরকে যারা কাজ দেয় তারা হচ্ছে এমপ্লয়ার, দুইটাই নাউন। তারা হচ্ছে এমপ্লয়ার, দুইটাই নাউন। আরেকটা জিনিস হচ্ছে কি, এমপ্লয় হচ্ছে একটা ভার্ব। এমপ্লয় হচ্ছে কি, এমপ্লয় হচ্ছে একটা ভার্ব। এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট তাহলে কি বলো, বলো এমপ্লয় যদি ভার্ব হয়, হোয়াট ইজ এমপ্লয়মেন্ট? হোয়াট ইজ এমপ্লয়মেন্ট? তাড়াতাড়ি লেখো, কমেন্টে লেখো। এমপ্লয়মেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এমপ্লয়মেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ লেখো। আচ্ছা, সো আরেকটা স্টাফ আছে, সেই স্টাফটা হচ্ছে এসটিইউএফ, এসটিইউএফএফ। এইটা হচ্ছে তোমার যে ম্যাটেরিয়াল গুলো আছে, তোমার কাছে মনে করো যে অনেক ধরনের জিনিস আছে, ম্যাটেরিয়ালস দ্যাট ইউ হ্যাভ, দ্যাটও বলতে পারি, দোজও বলতে পারি, জাস্ট ইনফরমালি লিখে দিলাম, ঠিক আছে, ম্যাটেরিয়ালস দ্যাট ইউ হ্যাভ উইথ ইউ। তাহলে স্টাফ হচ্ছে কি, এই যে বিভিন্ন ধরনের জিনিস, পড়াশোনা সংক্রান্ত বই থাকতে পারে, সেগুলো স্টাফ। আর্টিকেলস থাকতে পারে, কিছু বিষয় থাকতে পারে, সেগুলো স্টাফ। বুঝতে পারতেছো? ওকে, যেমন আই প্রেফার টু বাই স্টাফ ইন সেলস। যেমন আমি কি করি, যখন মনে করো যে একটু ছাড় টাড় দেয়, তখন আমি সাধারণত জিনিসপত্র কিনে থাকি। সো আমি এখানে কি বললাম, আই প্রেফার টু বাই, মনে রাখতে হবে প্রেফারের সাথে সবসময় কি হয়, টু হয়, দেন হয় না। প্রেফারের সাথে কি হয়, টু হয়, দেন কিন্তু হয় না। আই প্রেফার টু বাই স্টাফ ইন সেলস। প্রেফার টু, খুব ইম্পর্টেন্ট, চয়েস করা, চুজ করা। ওকে, তাহলে এমপ্লয়মেন্ট কোন পার্টস অফ স্পিচ? ভেরি গুড। এমপ্লয়মেন্ট হবে কি বলো, নাউন না অ্যাডজেক্টিভ? আরো সহজ করে দিলাম, এমপ্লয়মেন্ট নাউন না অ্যাডজেক্টিভ? এমপ্লয়মেন্ট নাউন নাকি অ্যাডজেক্টিভ? এমপ্লয়মেন্ট মানে হচ্ছে